আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি কথা বলবো যৌথ বাহিনীর নির্যাতন বা সেনাবাহিনী কর্তৃক যুবদল নেতা যে তাকে হত্যা করা হলো সেই বিষয় নিয়েই দু একটি কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো কুমিল্লায় যুবদল নেতা তৌহিদ, তিনি মূলত চাকরি করতেন, বেকার কোনো যুবক না, বা বাড়িতে বসেও মাস্তানি করার মতো কোনো ঘটনা দেখিনি। তো ওনার পারিবারিক এক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের কে কেন্দ্র করে উনি বাড়িতে গিয়েছেন, অর্থাৎ ওনার বাবা সম্ভবত ইন্তেকাল করেছেন, এবং সেটার একটা ওই খরচের যে একটা বিষয় ছিল 40 বা এরকম কিছু একটা। তো সেই অনুষ্ঠানে উনি গিয়েছিলেন, সেখান থেকে যৌথ বাহিনী তাকে তুলে নিয়ে যায় এবং এরপরে তাকে নিয়ে আবারও পরের দিন আসে। উনি গাড়িতে বসা ছিল, অর্থাৎ এখানে লুকোচুরির কিছুই নেই। এবং পরবর্তীতে যৌথ বাহিনী যখন তাকে পুলিশের কাছে হস্তান্তর করে, তখন পুলিশ তাকে অচেতন পায়। এরপরে ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এবং এরপরে পরিবার থেকে যেই বিষয়টা নিশ্চিত করা হয়েছে এবং তার ছবি এসেছে, তো সেই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তাক্ত অনেক জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে। তো এই দৃশ্যগুলি আমরা ইতিপূর্বেও দেখেছি। আমরা যখন 5ই আগস্টের আগে জুলাই বিপ্লবের সময় ছাত্র নেতা বা সমন্বয়ক বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম, তাকে কি রক্তাক্ত করেছিল নির্যাতনের মাধ্যমে, সেগুলি আমরা দেখেছি। সে প্যান্ট পর্যন্ত পরতে পারছিল না। তো এই যে বারংবার এই ঘটনাগুলি ঘটতেছে, এই ঘটনা কেন ঘটতেছে? এই ঘটনা কি আদৌ ঘটা উচিত? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি এই অধিকার কাউকে দেওয়া হয়েছে যে তারা কোনো আসামিকে ধরবে, সে যত বড় সন্ত্রাসী হোক, তাকে আঘাত করা, টর্চার করা, নির্যাতন করা, এবং নির্যাতনটা এত মাত্রায় হওয়া যে অবশেষে তার প্রাণ চলে যাওয়া, এগুলি তো কোনো বাহিনী, কোনো সরকারি কোনো ডিপার্টমেন্টকে দেওয়া হয়নি। নির্যাতন কাউকেই করা যাবে না, এটাই বিধান, এইটাই সারা পৃথিবীর যেই নিয়ম রয়েছে সেই নিয়ম। অথচ আমরা প্রতিনিয়ত দেখতেছি বিগত 16 বছর করে করে তো অভ্যস্ত হয়ে গেছে একটা বাহিনী। কিন্তু সেনাবাহিনী তো এর ভিতরে ছিল না। এই সেনাবাহিনীর পোশাক পরে তারা নির্যাতন, এটাই বোধহয় প্রথম। এর আগে তারা র্যাবে এসে করেছে, তাদের পোশাক ভিন্ন ছিল। কিন্তু সেনাবাহিনী বা এই নৌবাহিনী বা বিমান বাহিনী তাদের পোশাক পরে নির্যাতন করাটা, এটা একেবারেই বাংলাদেশের বিরল। অন্তত এতে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আন্তর্জাতিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। কারণ বিশ্বে আমাদের সেনাবাহিনীর যে একটি মান মর্যাদা রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, সম্মান রয়েছে, সেই সম্মান ভুলুণ্ঠিত হবে এবং এর কারণে হয়তোবা বিশ্বের থেকে কোনো একটা চাপও সেনাবাহিনীর উপর আসতে পারে। তো বিষয়টা হচ্ছে যে যাকে হত্যা করা হলো বা যাকে গ্রেফতার করা হলো, যাকে ধরে নেওয়া হলো, তার বিরুদ্ধে কি কোনো ওয়ারেন্ট ছিল, কোনো মামলা ছিল? পুলিশের তথ্য অনুযায়ী থানায় তার নামে একটি মামলাও নাই। এখন কিছু বিষয় তো বলা জরুরি, যে বিএনপির প্রত্যেক নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা থাকার কথা, এটা স্বাভাবিক। কারণ বিগত 16 বছরে আমরা দেখেছি যে অনেক মামলায় তারা জর্জরিত। কিন্তু নতুন বর্তমান প্রেক্ষাপটে যদি কারো বিরুদ্ধে কোনো মামলা না হয়, অতীতের মামলা দিয়ে কাউকে গ্রেফতার করার কোনো কারণ অন্তত নেই। তারপরেও এই তৌহিদের নামে থানায় কোনো মামলা ছিল না, কোনো ওয়ারেন্ট ছিল না। বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করার পারমিশন যৌথ বাহিনীকে কে দিয়েছে? পুলিশকে কে দিয়েছে? বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করা যায় না। 54-এ যে গ্রেফতারের বিধানটা করা হয়েছে সেটাও সন্দেহজনক। যেমন চৈত্র মাসে যদি রাস্তা দিয়ে একটা লোক খুব কম্বল মুড়ি দিয়ে বা একটা চাদর মুড়ি দিয়ে খুব মানে ই করে যাচ্ছে, যাকে দেখলেই সন্দেহ হয় যে লোকটা কিছু একটা লুকাচ্ছে বা কোনো একটা সন্ত্রাসী, তো মোটামুটি সন্দেহ যখন হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখনই মাত্র 54-এ চালান হতে পারে বা 54-এ গ্রেফতার হতে পারে। এছাড়া ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার তো করা যায় না। আরেকটা জায়গায় গ্রেফতার করা যায় ওয়ারেন্ট ছাড়া, সেটা হচ্ছে যদি সশস্ত্র কাউকে পাওয়া যায়, এবং সেই সশস্ত্র কাউকে পাওয়া গেলে সে গ্রেফতারের ক্ষমতাটা জনগণকে দেওয়া হয়েছে, সে যে কেউ তাকে গ্রেফতার করতে পারে। যেমন রাস্তা দিয়ে একটা লোক পিস্তল হাতে নিয়ে যাচ্ছে একদম মানে ওপেনলি, তো তাকে যেহেতু সে মানুষের জন্য বিপজ্জনক বা যে কারো ক্ষতি করতে পারে, তখন তাকে পুলিশ বা যে কোনো বাহিনী তাকে গ্রেফতার করতে পারে। ইভেন জনগণও তাকে ধরে নিয়ে পুলিশ হস্তান্তর করতে পারে। এই জায়গাতেই জনগণকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে।
বা একটা লোক মারতেছে এবং এমন ভাবে মারতেছে সে মারা যাইতেই পারে, এখানেও তাকে গ্রেফতারের সুযোগ রয়েছে। অর্থাৎ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে বিনা ওয়ারেন্টে সরকার, রাষ্ট্র বা প্রশাসন তারা গ্রেফতার করতে পারে, কিন্তু আমল অযোগ্য কোনো কাজ করলে বা আমলযোগ্য কোনো কাজ সে করেনি, অর্থাৎ মানে গ্রেফতারের মতো যেই কাজগুলি, সেই কাজগুলি যদি কারোর থেকে না হয়, প্রকাশ না পায়, ততক্ষণ পর্যন্ত কাউকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না। এই বিষয়গুলি আমাদের আইনে রয়েছে, বারবার হাইকোর্ট থেকে বলা হয়েছে, তারপরেও কেন এই কাজগুলি করছে? এই কাজগুলি করার কারণ হচ্ছে যারা এই বেআইনি কাজগুলি করছে তাদেরকে আমরা কখনোই আইনের আওতায় আনতে পারিনি, কখনোই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারিনি। এই যে বিএনপির ছেলেটা, ছোট ছোট বাচ্চা রয়েছে, তার সম্ভবত 4টে মেয়ে রয়েছে, এই মেয়েদের ভরণ পোষণ কে দিবে? লালন পালনের দায়িত্ব কে নিবে? এই যে একটা অমানবিক দৃশ্য, এটা আমাদের দেখতে হবে। এই 24-এর পরেও এসে এটা অকল্পনীয়, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এই দুঃখটা কাকে বলবো? এই ব্যথাটা বারবার এই ঘটনা ঘটছে, একটাই কারণ যে এদেরকে জবাবদিহিতার আওতায় আনেনি কখনোই রাষ্ট্র। আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, এই যৌথ বাহিনীর যারা যারা এই অপারেশনের সাথে দায়িত্বে ছিল, প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা এবং তাদেরকে শাস্তির বিধান নিশ্চিত করা। এবং এই হত্যার সাথে সরাসরি যেহেতু তারা জড়িত, প্রয়োজনে হত্যার একটা মামলা হবে, এই মামলায় তারা সম্পৃক্ত আসামি হবে, এরপরে আইন অনুযায়ী তাদের বিচার করা হবে। কারণ আপনাকে আইন হাতে তুলে নেওয়ার মতো ক্ষমতা কেউ দেয়নি। একমাত্র আদালত যখন কারো বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করবে, তখন আদালতের মাধ্যমেই তার শাস্তিটা বাস্তবায়ন করা হবে। এছাড়া কোনো বাহিনীকে কখনোই আইন হাতে তুলে নেওয়ার কোনো ক্ষমতা দেয়নি। তারা সর্বোচ্চ গ্রেফতার করতে পারবে যদি ওয়ারেন্ট থাকে, অথচ তৌহিদের নামে কোনো ওয়ারেন্টই ছিল না। তাহলে কেন তাকে আপনি গ্রেফতার করবেন? কেন হেফাজতে নিয়ে তাকে আপনি হত্যা করবেন? এই সাহস আপনার কোথা থেকে আসলো? অথচ পৃথিবীর কোনো জায়গায় এটা অ্যালাউ করে না যে হোক সে আওয়ামী লীগ, হোক সে সন্ত্রাসী, হোক সে জঙ্গি, হোক সে বিএনপি কর্মী বা আদার্স যে কেউ হোক, কাউকে গ্রেফতার করে তাকে শাস্তি দেওয়া, নির্যাতন করা এবং খুন করা কোনোটারই বৈধতা না বাংলাদেশ আইনে দিয়েছে, না বিশ্বের কোনো আইনে দিয়েছে। আমি তো প্রশাসনকে বলবো যে আপনারা বিষয়গুলি একটু হন, আগের থেকে একটু পরিবর্তন আনেন। আপনারা আগের যে 16 বছরে যেমন করেছেন বা তারও আগে যে কাজগুলি করেছেন, এখনো যদি একই কাজ করতে থাকেন, এটা ভুল করবেন। কারণ আগের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ এক নয়। আগে মানুষ কথা বলতে ভয় পেত, আগে মানুষ জীবনের মায়ায় জড়িয়ে পড়তো। এখন যখন মানুষ জীবন দেওয়া শিখে গেছে, এখন আপনি কাউকে অবদমন করে রাখতে পারবেন না। প্রত্যেক মানুষ কথা বলবে, প্রত্যেক মানুষ আপনাকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য করবে। আপনার যেই ক্ষমতা নাই সেই ক্ষমতা আপনি দেখাইতে গেলে তখনই আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, এবং কোনো অনৈতিক কাজ কেউ যেন না করতে পারে সেই বিষয়ে জনগণ সোচ্চার থাকবে। এজন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তাদেরকে উদাত্ত আহ্বান করব, দয়া করে করজোরে আপনাদের কাছে মিনতি করব যে আপনারা নিজেদের থেকে আপনারা পরিবর্তন হন। যদি পরিবর্তন না হতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভয়ঙ্কর কোনো বার্তা বহন করতেছে। এবং এই ঘটনাগুলি যদি ঘটতেই থাকে, যেই ঘটনাটা আমরা গতকালকে দেখলাম কুমিল্লাতে, এমন ঘটনা যদি আরো ব্যাপক আকারে ঘটতে থাকে তাহলে বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। এটা কি এখনই বন্ধ করতে হবে? সেই বন্ধ করার কিছু প্ল্যান আমি বলবো। তো কেন বন্ধ করতে হবে? কারণ আকাশে বাতাসে অনেক গুঞ্জন ঘটতেছে। ভারত নিত্য নতুন আমাদের বাংলাদেশে বিভিন্ন ঘটনা তারা ঘটিয়ে দিচ্ছে, যেমন সেনা অভ্যুত্থান ঘটে যাচ্ছে, বা বিএনপির উপরে ক্র্যাকডাউন হবে, বা এই যে বিভিন্ন ঘটনা, এগুলি আমরা ভারতের ফালতু মিডিয়ার কল্যাণেই আমরা এগুলি পাচ্ছি। তো এই বিষয়গুলি আরো বেশি ফলো করে প্রচার করবে আওয়ামী যেই চ্যানেলগুলি আছে সেগুলি থেকে। অতএব এই বিষয়গুলি খেয়াল রেখে আপনাদেরকে এখনই এখানেই স্টপ করতে হবে বিষয়টা। আর একটা বিষয় হচ্ছে যে এগুলি কেমনে বন্ধ করবেন, কিভাবে বন্ধ করবেন। প্রথমত আমাদের 6 মাস কিন্তু হয়ে গিয়েছে। আমাদের কিন্তু এখন আর আমরা বলতে পারবো না যে মাত্র শপথ নিয়েছি আমরা কচি বাচ্চা, আমাদের এই সরকার একেবারেই দুর্বল বা মাত্রই শুরু করেছি, এই কোনো বক্তব্য দেওয়ার মতো কোনো সুযোগ নেই। 6 মাসে যদি আপনি আপনার পুলিশকে শক্তিশালী না করতে পারেন, 6 মাসে যদি আপনি আপনার পুলিশকে সাজাইতে না পারেন, তাহলে আপনার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার কোনো যোগ্যতা ওখানে নেই।
আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে যেই উপদেষ্টা সে একটা বাহিনীকে কার্যকর করতে পারবে না, একটা বাহিনীকে স্পিডলি তার কাজে অ্যাক্টিভনেস দেখাইতে পারবে না, বা তার অ্যাক্টিভলি তাতে কাজ আদায় করতে পারবে না, সক্রিয় করতে পারবে না, সেই উপদেষ্টা অন্তত এই বাংলাদেশের 24-এর পরবর্তী তাকে রাখার কোনো সুযোগ নেই। এটা কোনো হানিমুনের জায়গা নয়, এটা কোনো ফাংশনের জায়গা নয়, অনুষ্ঠানের জায়গা নয় যে আপনি যাবেন এখানে মৌজ মাস্তি করবেন, চলে আসবেন, দিন শেষে রাত্রে ঘুমাবেন। বিষয়টা এমন নয়। এখানে আপনাদের উপরে গুরু দায়িত্ব, পুরা রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব যদি আপনারা যথাযথভাবে পালন না করতে পারেন, তাহলে দয়া করে আপনারা ওই জায়গা থেকে চলে আসুন, আপনারা সরে যান। আমি বলবো যে এই বর্তমান এই প্রেক্ষাপটে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার আর কোনো যোগ্যতা তার নেই। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে 6 মাস হয়ে গেছে, প্রশাসন এখনো যদি ঠিকঠাক কাজ না করে, পুলিশ যদি এখনো কাজ না করে, তাহলে আর কবে করবে? আর কতদিন আপনি সেনাবাহিনীকে মাঠে নামাবেন? প্রাথমিক পর্যায়ে একটি দুর্বলতা ছিল সরকারের, এবং পুলিশেরও একটি বক্তব্য ছিল যে পুলিশ তখন বলেছিল যে তাদের অনেক মানুষ মারা গিয়েছে, বা অনেকে আহত হয়েছে, বা অনেক আক্রান্ত হয়েছে, অনেক থানা পুড়িয়ে দিয়েছে, তারা মোটামুটি একটি ট্রমার ভিতরে আছে, বা এই জনগণের বিরুদ্ধে তারা দাঁড়াইতে একটু ভয়ের ভিতরে আছে, কারণ এই জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েই তারা যুদ্ধ করেছিল। সে কারণে তাদের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব, একটু সংশয়, ভয়, ভীতি এগুলি ছিল। কিন্তু 6 মাস পরে এসে এখন কিন্তু এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। অতএব এখন কোনোভাবেই সেনাবাহিনী মাঠে রাখাটা এটা যৌক্তিক কোনো কারণ নয়, যথেষ্ট হয়েছে। এখন অন্তত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়াটা সময়ের দাবি। সেনাপ্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টা উভয়কেই বলবো যে আপনারা বিষয়টা নিয়ে খুব গুরুত্ব সহকারে ভেবে দেখুন, আর কোনো দরকার আছে কিনা আমাদের। অন্তত এই বাহিনীটা কোনোভাবেই যেন আমরা তাদের ইমেজ নষ্ট না করি। বিগত 6 মাসে সেনাবাহিনী অনেক ভালো কাজ করেছে, যেই কাজগুলি তাদের ছিল না, যেই প্রশিক্ষণ তাদের ছিল না, তারপরেও তারা বিনা প্রশিক্ষণে মাঠে ময়দানে যেভাবে পুলিশকে সহায়তা করেছে, এবং খুব সতর্কতার সাথে তারা সব জায়গায় কাজ করেছে। সারা বাংলাদেশে এই 6 মাসের ভিতরে অন্য কোনো দুর্ঘটনা আমরা দেখিনি, এই প্রথম একটা দুর্ঘটনা দেখলাম। কিন্তু একটা দুর্ঘটনা হলেও এটা যেহেতু একটা প্রাণনাশের বিষয়, দুর্ঘটনা অনেক অনেক বড়, সে কারণেই আমাদের ভয়, সে কারণেই আমাদের অভিযোগ। অতএব আর কাল বিলম্ব নয়, দ্রুত তাদেরকে ব্যারাকে ফিরে নিন, এবং প্রশাসনকে নতুন করে ঢেলে সাজান, পুলিশকে নতুন করে ঢেলে সাজান। যদি ব্যর্থ হন, প্রয়োজনে উপদেষ্টা যিনি রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ দেওয়া হোক। তারপরে আমি বলবো যে আর একটা হত্যাও যেন আমাদের বাংলাদেশে না হয়, হোক সে আওয়ামী লীগের কোনো কর্মী, হোক সে জঙ্গি, কিন্তু এইভাবে বিনা বিচারে হেফাজতে নিয়ে কারো হত্যা কাম্য নয়। এখানেই ফুল স্টপ হওয়া দরকার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।